তিল গাছের সঠিক সময়ে সেচ ফলনের পার্থক্য গড়ে দেয়। অধিক ফলনের জন্য অবশ্যই চাষি ভাই সেচের আগে এবং সেচের পরে একটা দারুণ মিশ্রণ তৈরি করে জমিতে সার প্রয়োগ করুন। জমি ঘুরে এমন বাসা দেখতে পাচ্ছেন না তো, পাতাগুলো মুড়ে ঠিক বাসা মতো তৈরি করেছে, অথবা পাতাগুলো যদি কোথাও ছিদ্র করে, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেচের আগে সার এবং সেচের পরে কিছু সার, এই দুটো মিলে আপনার গাছগুলোকে একটু লম্বা তৈরি করতে হবে। লম্বা স্টিকে আপনি একটু ঘন গাঁথুনি চাইছেন এবং ফলগুলো মোটা করতে হবে, এই জন্য একটা গুরুত্বপূর্ণ স্প্রে আজকের ভিডিওতে রয়েছে, সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তিল চাষের আমাদের দুবার সেচ ব্যবস্থার সঙ্গে সঙ্গে যে সারটা দিচ্ছি আর দুটো স্প্রের মধ্য দিয়ে আমরা কিন্তু টোটাল ফসলটা কমপ্লিট করে ঘরে তুলতে পারছি। আজকে চাষি ভাই আপনাদের সঙ্গে জানাবো যে প্রথম সেচের সঙ্গে কোন সারটা দিচ্ছেন, আগে কোনটা আর পরে কোনটা, আর সেচ দেওয়ার পর 3 থেকে 4 দিন বাদে যখন জমিতে পা ভর হবে, জমির ভিতর দিয়ে হাঁটতে পারবেন, ঠিক সেই সময় কোন স্প্রেটা করবেন। আজকে যে সার ব্যবস্থার কথা আপনাদেরকে জানাবো আর যে স্প্রের কথাটা উপরে জানাবো, আপনারা করে দেখুন অন্যদের থেকে পার্থক্য আপনি ফসলের ক্ষেত্রে, আপনার দানা গঠনের ক্ষেত্রে এবং সর্বোপরি তেলের ক্ষেত্রে আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো আসুন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং আমাদের তিলের যে পরিচর্যাটা, প্রথম পরিচর্যাটা আমরা সুন্দরভাবে করি, যাতে করে অধিক ফলন আমরা ঘরে তুলতে পারি। আসুন চাষি ভাই, এবার তিলের প্রথম যে সেচটা আপনারা কখন দেবেন? দেখুন, তিল গাছের বয়স যখন মোটামুটি 30 দিনের কাছাকাছি যাচ্ছে আর 2-1টা করে আপনারা এরকম ফুলের দেখা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন, ফুলের কুড়ি এসেছে, দেখেছেন, ছোট ছোট কুড়ি। এই গাছটা দেখুন, এটাতে ফলো করুন আপনারা। এই যখনই 2-1টা করে ফুলের আপনারা দেখা পাবেন, তখনই চাষি ভাই ফোটেনি, জাস্ট কুড়ি, ছোট ছোট কুড়ি মাথাতে দেখতে পাচ্ছেন, ঠিক সেই সময় জমিতে আপনারা সার ব্যবস্থা কমপ্লিট করবেন এবং সেচ ব্যবস্থা কমপ্লিট করবেন। তো প্রথম সেচ, তার আগে কি দিচ্ছেন আর পরে কোন সারটা দিচ্ছেন? আমরা প্রধানত তিলে যখন সেচ দিচ্ছি তখন অনেকে কিন্তু একটা শুধুমাত্র ইউরিয়া প্রয়োগ করে জমিতে কিন্তু ছেড়ে দিই তিলগুলোকে। তো সেক্ষেত্রে আমি অল্প একটু বলবো, সারটাকে আপনারা দুটো ভাগে ভাগ করে দেখুন। প্রথম সেচের আগে আপনারা 20-20-0-13 ব্যবহার করে দেখুন। 20-20-0-13 অর্থাৎ নাইট্রোজেন 20%, ফসফেট আপনার 20%, আর 0 হচ্ছে আপনার পটাশ, আর 13% সালফার আছে। অথবা শুধু যদি আপনি এখন সালফারের প্রয়োজন নেই, দ্বিতীয় সেচে আমরা সেটা দেব, এখন আপনি প্লেন 20-20 ব্যবহার করুন। আর বাংলাদেশের চাষি ভাই আপনারা দানা ফসফেট আর সঙ্গে আপনারা কিছু ইউরিয়া ব্যবহার করুন। আর আমরা এখানে যেটা 20-20 ব্যবহার করছি সেটা সেচের আগে দেব, কারণ এ সময় প্রচুর পরিমাণে মাটিটা ফাটা থাকে। যদি এই সময় আমরা ইউরিয়া প্রয়োগ করি, তার ইউরিয়াগুলো মাটি ফাটা দিয়ে অনেক নিচে চলে যায়। তো 10 সেন্টিমিটারের নিচে চলে গেলে সেখানে আমাদের এই গাছগুলোকে কিন্তু সেই ইউরিয়া নাইট্রোজেনটা খুব বেশি পরিমাণে সংগ্রহ করতে পারবেন না, 100% ইউরিয়ার কাজটা আপনি পাবেন না। তো এটাকে বলা হয় নাইট্রোজেনের লিচিং আউট, অর্থাৎ গাছের আয়ত্তের বাইরে নাইট্রোজেনটা চলে যায়। তো যখনই দেখবেন আপনি সেচ দিচ্ছেন, গাছগুলো ফুলগুলো ফোটা শুরু করেছে, ঠিক তখন দেখবেন প্রচুর পরিমাণে শিকড় মাটির উপর দিয়ে সাদা সাদা ঘুরে বেড়াচ্ছে, যেগুলোকে সাকিং রুট বলা হয়। তো এই মূলগুলোই প্রধানত আমার যে নাইট্রোজেন সারটা জমিতে দেওয়া হচ্ছে ইউরিয়ার মধ্য দিয়ে, সেচের পরে জমির উপরে যখন ছিটিয়ে দেবেন, তখন সেই ইউরিয়ার আপনি 90% কাজ পেয়ে যাবেন কিন্তু। তো ইউরিয়াটা আপনারা সেচ দেওয়ার 2 দিন বা 3 দিন বাদে আপনারা জমিতে ছিটিয়ে দেবেন, খুব সুন্দর কাজ পাবেন। তাহলে সেচের আগে আপনাদের কি বললাম, 20-20-0-13 অথবা 20-20 দিন, 1 বিঘা 33 শতকে 10 কিলো অথবা 12 কিলো, 10 থেকে 12 কিলো, খুব বেশি নয়। এবার যখন আপনি সেচ দেওয়া কমপ্লিট করলেন, 4 থেকে 5 দিন বাদে যে ইউরিয়াটা দিচ্ছেন, ঠিক সেই সময় আপনারা ইউরিয়া দেবেন চাষি ভাই 1 বিঘাতে 33 শতকে 15 কিলো। যদি গাছে একটু আপনার বেশি জোর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ইউরিয়া আপনি 12 কিলো করতে পারেন, 15 কিলোর দরকার নেই, একটু হাতে রাখুন, কমে রাখুন, তাহলে গাছগুলো শক্ত থাকবে ভালো। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোকে আমাদের কিন্তু অনেকটা লম্বা টানতে হবে, আর সার পাওয়ার পর তো সেগুলো বাড়তে থাকবে। সেই স্টিকটা যেন বেশি পরিমাণে লম্বা হয়, প্রচুর পরিমাণে ফুল পায়, প্রত্যেকটা ফুল থেকে ফল হয়, সেই দিকে আমাদের যদি নজর দিতে হয়, তাহলে এই সারের সঙ্গে ইউরিয়ার সঙ্গে অবশ্যই চাষি ভাই আপনারা মেশাবেন, সেটা হচ্ছে সাগরিকা দানা যেটা পাওয়া যায়, অথবা বায়োভিটা এক্স,
অথবা ন্যানোজেম এক্সট্রুড, অর্থাৎ যেটা বললাম সিউইডের কথা বলছি চাষি ভাই। এই ভেজিটেটিভ গ্রোথের সময় মানে ভীষণ পরিমাণে কাজে লাগে। যখন গাছ রিপ্রোডাক্টিভ স্টেজে যাচ্ছে, যখন প্রচুর পরিমাণে কোষ বিভাজন হচ্ছে, ফুল ফল গঠন হবে, অ্যামিনো অ্যাসিড প্রচুর পরিমাণে চাষি ভাই এই সময় প্রয়োজন হয়। তো সিউইড হচ্ছে সব থেকে সুন্দর, আমাদের একটা বায়ো ফার্টিলাইজারের ভিতরে পড়ে এবং তার ভিতরে প্রচুর পরিমাণে আমাদের অর্গানিক অ্যামিনো অ্যাসিডের মানে সম্ভার রয়েছে, যেটা জমিতে প্রয়োগ করুন, গাছের বৃদ্ধি চোখে দেখার মতো হবে। সিউইড যেটা আমরা সাগরিকা বলছি চাষি ভাই, অথবা বায়োভিটা এক্স যেটা দানাদার কথা বলছি, সেটার পরিমাণ হচ্ছে 1 বিঘাতে চাষি ভাই আপনারা 2 কিলো ব্যবহার করুন, ছিটিয়ে দিন। এটা কিন্তু সেচের আগে দেবেন। আরেকটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এবার চাষি ভাই অনুখাদ্যর কথা বলি। মাইক্রোনিউট্রিয়েন্ট, সূক্ষ্ম পোষক তত্ত্ব, যে সমস্ত উপাদানগুলো গাছের খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজন কিন্তু হয়। এবার আপনি মনে করতে পারেন এটা আমাদের উদ্ভিদে না দিলে হবে না, আমাদের ফসলের ক্ষেত্রে যদি না দিই তাহলে হবে না। হবে চাষি ভাই, আপনি ফসল ঘরে তুলতে পারবেন, কিন্তু অন্যদের থেকে ফসলের আপনার যে পার্থক্য করতে চাইছেন সেটা আপনি করতে পারবেন না। আর ফসলের লাস্টে আপনি যে উৎপাদন পাবেন, অর্থাৎ যে পরিমাণ আপনি ফসল তুলতে পাচ্ছেন ঘরে, সেটা কিন্তু অন্যদের থেকে আপনি বেশি তুলতে পারবেন না। 33 শতকে মাত্র 2 কেজি আপনি দিয়ে দেখুন, তাহলে পার্থক্যটা এবারে কোনোবার যদি না দিয়ে থাকেন, এবারে সে পার্থক্য আপনি দেখতে পাবেন। তো সেক্ষেত্রে একটা বেটার অনুখাদ্য যদি আপনাদের বলি, তাহলে সেটা আপনি অ্যারাইস কোম্পানির অ্যাগ্রোমিন সয়েল প্লাস ব্যবহার করতে পারেন। বাংলাদেশের চাষি ভাই আপনারা পাওয়ার ভিট প্লাস, গ্রিন এভার, এই দুটোর ভিতরে যে কোনো একটা ব্যবহার করুন। আর এই 3টি নাম বললাম মানে এই 3টেই আপনাকে ব্যবহার করতে এমন নয়। আপনি একটা ভালো কোম্পানি দেখবেন, দোকানে যাবেন, প্যাকেটটাকে উল্টাবেন, তার পিছনে দেখবেন এনপিকে বাদ দিয়ে বোরন, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, মলিবডিনাম, এই রকম মানে উদ্ভিদের তো টোটাল 16টা খাদ্য লাগে, এনপিকে বাদ দিয়ে আপনি 8টা 10টা যদি থাকে পিছনে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। দাম খুব একটা বেশি পড়ে না। তাহলে আপনারা 2 কিলো ব্যবহার করে দেখুন, আপনি ওই 2 কিলোর যে দাম তার থেকে অনেক বেশি আপনি ফসল, শস্য দানা ঘরে তুলতে পারবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে অনেক চাষি ভাই দেখবেন আপনাদের যখন সেচ দিচ্ছেন, সার দিচ্ছেন, গাছগুলো যখন আপনার সবে ফুল শুরু হয়েছে অথবা ফলের গঠন শুরু হচ্ছে, ঠিক সেই সময় গাছগুলো শুকাতে থাকে, মরতে থাকে। একটা দুটো করে আস্তে 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 কিন্তু সম্পূর্ণ জমির একটা জায়গা, একটা ক্ষেত্র বিশেষ বিশেষ কিন্তু গাছগুলো মরে যায়। তো সেটা আমাদের যতটা পারা যায় সেটাকে আটকানোর জন্য আমরা যে সার দিচ্ছি প্রথমে সেচের আগে, সেই সময় আপনারা থাইফনেট মিথাইল ব্যবহার করবেন। থাইফনেট মিথাইল, যেটা আমাদের এখানে রোকো নামে পাওয়া যায়। আবার বলছি, থাইফনেট মিথাইল চাষি ভাই সারের সঙ্গে মিশিয়ে যখন ছেটাচ্ছেন, তখন আপনারা মাত্র 200 গ্রাম দেবেন 33 শতকে। 200 গ্রাম মেশাবেন সারের সঙ্গে ভালো করে। আর আরেকটা হচ্ছে সেটা ফিপ্রোনিল, যেটা রিজেন্টের ভিতরে থাকে বায়ার কোম্পানির। এই ফিপ্রোনিল আপনারা 1 কিলো মেশাবেন, মিশিয়ে জমিতে ছিটিয়ে দেবেন। ছেটানোর পর সেচ দেবেন যখন, মাটির সঙ্গে বেশ সুন্দরভাবে কিন্তু এই উপাদানগুলো গুলে আপনার ছত্রাক মুক্ত রাখবে মাটিকে, তাহলে এই রোগটা কিন্তু কম দেখা দেবে। চাষি ভাই এই তিল গাছটার দিকে লক্ষ্য করুন, সেচ দেওয়ার পরপরই দেখবেন গাছটা সুন্দরভাবে উপরের দিকে বাড়তে শুরু করেছে, আর প্রচুর পরিমাণে ফুল প্রত্যেকটা পাতার গোড়ে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো অধিক ফলন কখন হবে? যখনই দেখবেন এই ডালটা খুব সুন্দরভাবে ওপরের দিকে বাড়ছে এবং যত লম্বা হবে আর যত আপনারা এই ফুলের দেখা পাবেন, আর প্রত্যেকটা ফুল থেকে যদি ফলে পরিণত হয়, তবেই কিন্তু ফলন বেশি পাবেন। তো চাষি ভাই যখনই আপনারা সেচ দিয়ে সার দিয়ে কমপ্লিট করলেন, জমিতে যখন পাভার হলো, বেশি দেরি করবেন না। একটা দুটো ফুল যখন দেখতে পাচ্ছেন যে ফুটছে, ঠিক সেই সময় জমিতে আসুন। জমিতে আসার পর স্প্রেটা কমপ্লিট করে ফেলুন। তো এই সময় যে স্প্রের কথা বলবো, প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে ল্যান্সার গোল্ড চাষি ভাই। তো ল্যান্সার গোল্ডের ভিতরে কি আছে টেকনিক্যাল আগে আপনাদেরকে বলি। অ্যাসিফেট আছে 50%, আর ইমিডাক্লোরাপিড আছে চাষি ভাই। ইমিডাক্লোরাপিড আর অ্যাসিফেটের মিশ্রণ আপনারা জমিতে প্রয়োগ করুন, তাহলে যে সমস্ত শোষক পোকাগুলো আছে পাতার উপরে বসে পাতাগুলোকে স্পট করছে, আপনার ছোট ছোট যে ফলগুলো আছে তার গায়ে বসে যে রস চুষতে পারে, এই সমস্যা কিন্তু আর আপনার থাকবে না। তো এই কীটনাশক আপনারা একবারই দিন জমিতে টোটাল, তাহলে দেখবেন গাছগুলো একদম সতেজ থাকবে পাতাগুলো, এবং কচি কচি যে ফলগুলো সেগুলো গাঢ় সবুজ আপনারা দেখতে পাবেন, ফলের গায়ে কোনো স্পট দেখতে পাবেন না। তা কীটনাশক ল্যান্সার গোল্ড। এবার আরেকটা কথা বলি, দেখুন এই গাছটাকে লক্ষ্য করুন। এবার আপনাদেরকে যেটা দেখাবো,
চাষি ভাই, জমি ঘুরে আপনারা জমির মাঝখানে যদি এরকম দেখতে পান, এরকম বাসার মতো করেছে, অর্থাৎ এর ভিতরে লেদা পোকা আছে, পাতা মোড়া পোকা আছে, কেমন? এইরকম পাতা যদি মুড়িয়ে ফেলে তাহলে ওই গাছটার বৃদ্ধি ওখানেই কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপরে এরা বংশবিস্তার করতে থাকলে যে নতুন কচি ফলগুলো হবে সেগুলোও কিন্তু ছিদ্র করবে। তো এগুলোকে আমাদের দমন করতে হবে। এই দেখুন লেদা পোকা, খেয়াল করে দেখেছেন? এই দেখুন। তো এইগুলো মারার জন্য আমাদের এখন তো প্রচুর রোদ, মানে গরম পড়ছে, তো সাধারণ একটু কমা টেকনিক্যালের ওষুধে কিন্তু এগুলো মারা সম্ভব নয়। আপনি এ সময় কোরাজেন ইউজ করুন জমিতে, অথবা ইমামেকটিন বেঞ্জয়েট ব্যবহার করতে পারেন, যেটা আপনার গ্রেস কোম্পানির বায়োডোজের ভিতরে আছে, খুব ভালো কাজ হয়। আর এগুলো নিশ্চয়ই আপনারা সন্ধ্যার সময় দেবেন জমিতে। এবার চাষি ভাই, যদি পাতামোড়া এই সমস্যা আপনাদের জমিতে না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো প্রয়োগ করার দরকার নেই, কোরাজেন দেওয়ার দরকার নেই, বা ইমামেকটিন বেঞ্জয়েট দেওয়ার দরকার নেই। তাহলে চলে আসি দ্বিতীয় উপাদানের কথায়। দ্বিতীয় উপাদান আমরা একটা ছত্রাকনাশক দেব, যেটা তিলের ক্ষেত্রে বেটার। অতিরিক্ত কোনো খরচ করে লাভ নেই। 100 গ্রামের দাম M45, আপনার মনে হয় 60 টাকা মতো পড়ে, যেটা M45 প্লেন ম্যাঙ্কোজেব 75%, সেটা আপনারা জমিতে দিন। 40 গ্রাম 15 লিটার জলের জন্য 40 গ্রাম নিন, নিয়ে জমিতে আপনারা স্প্রে করবেন। অবশ্যই সব একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। প্রথমে যে ল্যান্সার গোল্ডের কথা বললাম চাষি ভাই, সেটা আপনারা 30 গ্রাম নিন। আর তারপরে যেটা বলছি M45 40 গ্রাম নিন। আরেকটা উপাদান যেটা অবশ্যই দেবেন সব থেকে, এই যে গাছগুলো বৃদ্ধির জন্য, কারণ এই সময় তো প্রচুর ফুল হচ্ছে, এই সময় শক্তি এবং খাদ্যর দরকার হবে, তো এর জন্য সব থেকে বেটার সেটা হচ্ছে পৌষক সুপার। কৃষি রসায়নের শুধু পৌষক না, পৌষক সুপার আপনারা 30 ml ব্যবহার করুন। পৌষক সুপার 25 থেকে 30 ml। তো বাংলাদেশের চাষি ভাই, আপনারা পৌষক সুপারের পরিবর্তে এখানে বায়োফার্টিমিক্স ব্যবহার করতে পারেন, অথবা ফ্লোরা ব্যবহার করতে পারেন। এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এই রকম সময় গাছে কিন্তু ফ্লোরা খুব মানে সুন্দর কাজ করবে। তাহলে যে কোনো একটা বায়োফার্টিমিক্সও ভালো, ফ্লোরাও ভালো, যে কোনো একটা ব্যবহার করুন। আর আমাদের এই যে পৌষক সুপার যদি চাষি ভাই না পান, তাহলে দেখুন ব্যারিক্সের মানে টোটাল আপনার 12টা খাদ্য উপাদান রয়েছে, সেটা আপনাদেরকে দেখাই। এটা আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন, খুব ভালো কাজ পাবেন। তো দুটো বেটার আপনাদের আমি মানে কি বলবো, মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বললাম, যার ভিতরে অ্যামিনো অ্যাসিড থেকে শুরু করে টোটাল সমস্ত খাদ্য উপাদানটা রয়ে গেছে। পৌষক সুপার যদি না পান, সেক্ষেত্রে যেটার কথা বলছিলাম, দেখুন ব্যারিক্সের প্ল্যান্ট চার্জার, কেমন? এটা ফুলের বৃদ্ধি, ফলের গঠন, মূলের বিস্তার ঘটানো এবং ইমিউনিটি পাওয়ার উদ্ভিদের বাড়ানোর জন্য খুব সুন্দরভাবে কাজ করে, এবং অন্যান্য কাজও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে। তো এর ভিতরে যে টেকনিক্যালগুলো দেওয়া আছে সেটা দেখুন এখানে: নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, তারপরে তুলসীর নির্যাস, কপার, জিঙ্ক, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম। এই দেখুন এতগুলো উপাদান এর ভিতরে আছে, এবং এটা টোটালি বায়ো প্রোডাক্ট। এটা আমি টমেটোতে ইউজ করেছি, ভালো ফল পেয়েছি। এটা আপনারা তিলের ক্ষেত্রে চাষি ভাই ব্যবহার করতে পারবেন, দেখবেন ফুলগুলো সুন্দর হবে এবং ফলগুলো বেশ আপনার মোটা মোটা হবে এবং বীজগুলোও সুন্দর হবে। তো এক্ষেত্রে আপনারা স্প্রে করবেন 1 লিটার জলের জন্য 1 ml এরা বললেও আপনি 15 লিটারে 20 থেকে 25-এর ভিতরে রাখবেন ডোজ, তাহলে খুব সুন্দর ফল পাবেন। তো আপনারা ব্যারিক্সের প্ল্যান্ট চার্জার এটাও অপশান হিসাবে পৌষক সুপার না পেলে ব্যবহার করতে পারেন। তো চাষি ভাই, সমস্ত এই উপাদানগুলো মেশানোর পর জমিতে স্প্রে করবেন। এখন তো প্রচণ্ড রোদ পড়ছে, হয় সকালবেলা 8টার দিকে স্প্রে করুন। আর যেহেতু কীটনাশক দিচ্ছেন, দরকার নেই, আপনি জমিতে 4টের সময় আসুন, 4টের সময় স্প্রে করুন, সব থেকে ভালো কাজ পাবেন, কারণ সেই সময় মৌমাছিগুলোও তাদের বাসায় ফেরে। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে আর একবার বলবো, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আর দ্বিতীয় যে তিলের যে পরিচর্যাটা, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আবার তুলে ধরবো ঠিক সময় মতোই। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ধানের, এই যে ধানটা কেমন পেলাম সেটা আপনাদের একটা ভিডিও করবো। আর ওখানে টমেটো সিরিজ তো চলছেই, টমেটো যেটা করছি দেখুন এখানে এপাশে সামান্য অংশে আমি দেখছি পার্থক্যটা কেমন হয়। গ্রিন শেড দিয়েছি আর ওটা মানে ওই পাশটা খালিই রেখেছি, সেটা আপনাদের তুলে দেখাবো এর মানে পরের ভিডিওতে টমেটোর পরিচর্যায়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।